কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ একদিকে যেমন ককরোচ জনতা পার্টির একটা বড় জয় হলো, তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল, অহিংস এই আন্দোলনের মাধ্যমেই গণতান্ত্রিক ভারতবর্ষে তারা একটা বড় জয় ছিনিয়ে আনতে পারলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। তার পাশাপাশি যে ঘটনাগুলো আমরা ঘটতে দেখলাম তার যদি সংক্ষেপে আনি তাহলে একটা বিষয়, প্রথমত শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন ধর্মেন্দ্র প্রধান, দেশের শিক্ষামন্ত্রী। ৩রা মে আমরা দেখেছিলাম এই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল, যে কারণে তারপরে 12ই মে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআই ঘটনার তদন্তে তারপরে একে একে গ্রেপ্তার করে, শেষ পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 21শে জুন নতুন করে পরীক্ষা নেওয়া হয়, 16ই জুলাই তার রেজাল্ট বেরোয়। ধর্মেন্দ্র প্রধান আজকে যখন তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, তার পাশাপাশি তিনি একটি চিঠিও লিখেছেন এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, এবং সেখানেই তিনি জানিয়েছেন যে তিনি গত সারাটা জীবন 4 দশক ধরে এই শিক্ষার উন্নয়নের জন্যই তিনি কাটিয়েছেন, এবং আজকেও তরুণ প্রজন্ম এবং দেশের ভবিষ্যৎদের কথা মাথায় রেখেই তিনি আজকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু যদি এতটাই তিনি তাদের প্রতি এত চিন্তিত হবেন, তাহলে 3রা মে থেকে এই সময়টা কেন লাগলো? তিনি এতবার, যখন এতদিন ধরে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন, তাহলে তার এত সময় লাগলো কেন? প্রত্যেকবার তার সময় এই নিটের প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এটাকে কেন তিনি আটকাতে পারলেন না? তারপরেও তিনি তার গো ধরে বসেছিলেন যে তিনি ওই জায়গাটি ছাড়বেন না, এবং শেষ পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছেন। ফলে এই যে তার রণে ভঙ্গ দেওয়া ধর্মেন্দ্র প্রধানের, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং কেন গুরুত্বপূর্ণ সেটাই বলবো। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে 12 বছরের সফর, এই 12 বছরের সফরে একজন ভারতীয় জনতা পার্টির কোনো মন্ত্রী এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে অনেক দুর্নীতির অভিযোগ যেগুলো বিরোধীদের পক্ষ থেকে উঠেছিল, তার প্রেক্ষিতে কারোর কোনো সময় ইস্তফা দেওয়ার দাবি উঠলেও কেউ ইস্তফা দেননি। অথচ ইউপিএ জমানায় যখনই কোনো অভিযোগ উঠেছে, সেটা নটভার সিং যখন তিনি বিদেশ মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে উঠেছিল, ভোলকার কমিটির রিপোর্টে বেরিয়ে এসেছিল তেলের বদলে খাদ্যের ঘটনা, তিনি রিজাইন করেছিলেন। এ রাজা, তার বিরুদ্ধে 2G কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল, তিনি রিজাইন করেছিলেন। শশী থারুর, তার বিরুদ্ধে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে অভিযোগ উঠেছিল। শিবরাজ পাতিল স্বরাষ্ট্রমন্ত্রী, 26/11 ঘটনার জন্য তিনি রিজাইন করেছিলেন। একের পর এক এরকম রিজাইনের ঘটনা আমরা দেখেছিলাম। এর পাশাপাশি পবন বনশাল, অশ্বিনী কুমার, এদেরকেও আমরা দেখেছিলাম যে খুব দ্রুত রেজিগনেশন লেটার দিয়ে দিতে, কিন্তু বিজেপি সরকার দেয়নি। এবং আমরা দেখেওছিলাম প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি বক্তব্যের অংশ, সেখানে তিনি বলেছিলেন এটা বিজেপি সরকার, এখানে কোনো মন্ত্রী পদত্যাগ করে না। কিন্তু শেষ পর্যন্ত এই অহিংস আন্দোলনের কাছেই মাথা নত করতে হলো, নতি স্বীকার করতে হলো কেন্দ্রীয় সরকারকে, এবং মন্ত্রিসভা থেকে একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন এই অহিংস আন্দোলনের জেরে। এবং যারা কথা বলতে এসেছিলেন তাদের সঙ্গে এই হাঁটুর বয়সী সমস্ত যুব প্রজন্মের ছেলেরা, তারা কিন্তু তাদের যে সংকল্প, সেই সংকল্পে তারা একেবারে দৃঢ় ছিলেন, কোনোভাবেই তারা মাথা নোয়াননি এবং কখনোই আপোষ করেননি, বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফার দাবি তারা করছেন, সেখানে কেন্দ্রীয় সরকারকে হ্যাঁ বা নায় জবাব দিতে হবে। শব্দের মারপ্যাঁচ তারা কোনো প্রকারেই সহ্য করবেন না। এবং শেষ পর্যন্ত এটা একটা অত্যন্ত বড় জয় এই কারণেই, শুধুমাত্র ককরোচ জনতা পার্টির জয় নয়, এই জয়টা বিজেপি যে মাথা নোয়াতে বাধ্য হয় কোনো আন্দোলনের সামনে, এটাও যেন একটা রাস্তা দেখালো, একটা উপায় দেখিয়ে দিল বাকি বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে যে হ্যাঁ, এভাবেও আন্দোলন করা হয়। যেটা অনেক বিরোধী রাজনৈতিক দলের ইন্ডিয়া ব্লকের সাংসদরাও তাদের কেউ মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, কেউ বাইরে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে হ্যাঁ, এটা যে একটা উপায় হয় বিজেপিকেও যে মাথা নোয়ানো যায়, কোনো রকম সম্প্রদায়ের ঘটনা হিন্দু মুসলিম ছাড়াও শুধুমাত্র একটা ইস্যুর ভিত্তিতে অহিংস আন্দোলনের মাধ্যমে গোটা দেশের মানুষকে এক সুরে গান গাওয়ানো যায়, সেটা বিজেপিকে বোঝাতে বাধ্য করলো এই ককরোচ জনতা পার্টি, যেটাকে দেখে এখন একটা প্রশিক্ষণ নিল, শিক্ষা নিল বাকি রাজনৈতিক বিরোধী রাজনৈতিক শিবির। আর এর মধ্যেই প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করলেন এ রাজ্যে
ক্রমশ অপ্রাসঙ্গিকতার দিকে চলে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আমরা দেখেছি তার দল থেকে 20 জন সাংসদ বেরিয়ে গিয়েছে, 65 জন বিধায়ক বেরিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় তার দলের জনপ্রতিনিধিরা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। একেবারে কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি, এবং কখনো সিবিআই, কখনো ইডি, কখনো সিআইডি, রাজ্য পুলিশ একের পর এক তাকে তলব করে যাচ্ছে। কলকাতা পুরসভা বলছে তার বাড়ি ভেঙে দেবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই জানিয়েছিলেন যে এই ককরোচ জনতা পার্টির নয়াদিল্লিতে জন্তর মন্তরে যে কর্মসূচি চলছে সেই আন্দোলন কর্মসূচিতে তিনিও যোগ দেবেন। অর্থাৎ জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে নিজেকে প্রাসঙ্গিক করা এবং আরো বেশি করে মিডিয়ার সামনে তিনি যে ক্রমশ ব্রাত্য করে দিচ্ছে তথাকথিত আসল তৃণমূল কংগ্রেস দল বলা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকেও নিজেকে বার করে নিয়ে আসা এবং রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্ক তৈরি করে কংগ্রেসের সঙ্গে সখ্যতা আরো বেশি বাড়ানো, এই প্রত্যেকটা বিষয় যেটা তিনি ভেবেছিলেন সেখানেও ছাই পড়ে গেল। কারণ তিনি বলেছিলেন সোমবার তিনি যেতে পারেন ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে। সেক্ষেত্রে আজকেই এই জায়গা থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এই যে পদত্যাগ ঘোষণা করে দেওয়া, তার ফলে তিনি তার কর্মসূচি বাতিলও করে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি কর্মসূচি রেখেছিলেন, পদ্মপুকুর থেকে একটি মিছিলের ঘোষণা করেছিলেন তিনি। পুলিশের পারমিশন চাওয়া হয়, কিন্তু এসএফআই সহ অন্যান্য বাম দলগুলির যে সমাবেশ ছিল গতকাল ধর্মতলা চত্বরে, সেই সমাবেশে যেভাবে বহিরাগতদের কারণে বিশৃঙ্খলায় পূর্ণ হয়, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচি বাতিল করে দিয়েছিল প্রশাসন। কলকাতা হাইকোর্টের কাছে এই বিষয়ে আবেদন জানিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ কিছু হয়নি। কালীঘাট তৃণমূলের কর্মসূচি আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন পদ্মপুকুরে, এবং সেখান থেকে যখন তাদের পুলিশ আটকে দেয়, রণমূর্তি ধারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময়ের বিরোধী নেত্রী হিসেবে তিনি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিরোধী নেত্রী ছিলেন, বাংলায় যে তাকে অগ্নিকন্যা বলা হতো সেটা তিনি যে ভুলে যাননি সেটা আরো একবার বোঝালেন। আজকেও তিনি এক পুলিশ কর্মীকে, মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা মেরেছেন বলে খবর, এবং হঠাৎ করেই স্কুটারে চড়ে তার যে বেরিয়ে যাওয়া, এই ধরনের যে হঠাৎ করে মুভমেন্ট, যে মুভমেন্টগুলো কখনোই বিরোধী শক্তি তথাকথিতভাবে প্রশাসন যাতে বুঝতে না পারে, যে কাজে আমরা দেখেছিলাম কখনো নন্দীগ্রামে, কখনো সিঙ্গুরে বা জঙ্গলমহলে, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই জঙ্গলমহলে স্কুটারে করে চলে গিয়েছিলেন। এই ধরনের বিষয় আবারও আজকে একবার দেখতে পাওয়া গেল। পদ্মপুকুরে তিনি স্কুটারে করে বেরিয়ে গেলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন প্রাসঙ্গিক থাকার, চেষ্টা করছেন এই বিষয়ে তিনি যাতে মিডিয়ার নজর পেতে, এবং একই সঙ্গে ধীরে ধীরে তার হাতেও শক্তি আসছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছে আজকের এই কর্মসূচিতেও প্রান্তিক স্তরের তৃণমূল কর্মীরা যুক্ত হতে চেয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই প্রান্তিক স্তরের তৃণমূল কর্মীদের সঙ্গে তিনি নিজে যোগাযোগ করে ধীরে ধীরে সংগঠন বাড়ানোর কাজ করছেন। ফলে আজকের এই কর্মসূচি বাতিল হয়ে যাওয়া সেটা হয়তো একটা ধাক্কা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে থেমে থাকবেন না, আজকের তার যে কর্মসূচি বা আজকে তিনি যেভাবে এগোলেন সেটা দেখে খানিকটা আঁচ পাওয়া যাচ্ছে। দেখা যাক আগামী দিনে ঠিক কি হয় তার ভূমিকা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।